নমস্কার, শুভ সন্ধ্যা। শান্ত টিভির পর্দায় রয়েছে দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। এমবিবি বিশ্ববিদ্যালয়ের সাথে আরও মহাবিদ্যালয় যুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের। বুধবার মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে গিয়ে একথা বলেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। বুধবার মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয়ে পরিদর্শনে যান উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। সেখানে গিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক হলে অধ্যাপক ও অধ্যাপিকাদের সঙ্গে কথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পরিকাঠামো নিয়ে আলোচনা করেন। পরবর্তী সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্ব নেওয়ার পর পর্যালোচনামূলক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় ত্রিপুরা সরকারের অধীনে যেসব বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলো পরিদর্শন করার। এই পরিদর্শনের মূল উদ্দেশ্য হল বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কি সুবিধা এবং অসুবিধা রয়েছে সেগুলো খতিয়ে দেখা। পাশাপাশি জাতীয় শিক্ষানীতি 2020 কতটা সুষ্ঠুভাবে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রয়োগ হচ্ছে সে বিষয়ে অবগত হওয়া। একই সঙ্গে নয়া জাতীয় শিক্ষানীতি কোনো ঘাটতি থাকলে সেটা ইনফ্রাস্ট্রাকচার উন্নত করে কিভাবে পূরণ করা যায় তা নিয়েও আলোচনা করা হবে। এর অঙ্গ হিসেবে মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করতে এসেছেন। তিনি আরো বলেন, এমবিবি বিশ্ববিদ্যালয়ের নাম রাজ্যের মহারাজা বীরবিক্রমের সাথে জড়িত। এই বিশ্ববিদ্যালয় আগামীকাল আরো কিভাবে উন্নত করা যায় সেদিকে গুরুত্ব দিয়ে অধ্যাপক ও অধ্যাপিকাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। পাশাপাশি উন্নত করার পরিকল্পনাকে কিভাবে ধারাবাহিকভাবে বাস্তবায়ন করতে হবে তা আলোচনা হয়। মন্ত্রী এক সাংবাদিক প্রশ্নের উত্তরে আরও জানান, রামঠাকুর মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রী ভর্তির ক্ষেত্রে ফি কার্ড দেওয়া যে অভিযোগ উঠছে সেটা নিয়ে তদন্ত করার জন্য একটি টিম গঠন করা হয়েছে। সেই টিমের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। অবিলম্বে রিপোর্ট দেবে। যারা দোষী প্রমাণিত হবে তাদের কাউকে ছাড়া হবে না বলে জানান মন্ত্রী। মন্ত্রী আরো জানান, বিগত বাজেটে অধিবেশনে এমবিবি বিশ্ববিদ্যালয়ের সাথে রাজ্যের আরও 3টি মহাবিদ্যালয় যুক্ত হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, সেগুলো যুক্ত করা হবে। পাশাপাশি এমবিবি বিশ্ববিদ্যালয় পরিকাঠামো মজবুত করে রাজ্যের আরো কয়েকটি মহাবিদ্যালয় যুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের। তিনি আরো জানিয়েছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং মহাবিদ্যালয়গুলিতেও তিনি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যেখানে গিয়ে তিনি শিক্ষা ও জ্ঞান অর্জন করবেন। যেসব মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেসব পরিকাঠামোগত উন্নত দিক রয়েছে সেগুলো আগামী দিন সরকারি বিশ্ববিদ্যালয় এবং মহাবিদ্যালয়ের মধ্যে চালুর জন্য চেষ্টা করা হবে। উচ্চশিক্ষা মন্ত্রী দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমে আমাদের স্টেট লেভেলে একটা রিভিউ মিটিং করি এবং সেই রিভিউ মিটিংয়ের পর সিদ্ধান্ত নেই আগে আমাদের স্টেট গভর্নমেন্টের আন্ডারে উচ্চশিক্ষা দপ্তরের আন্ডারে যে সমস্ত ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোকে একবার ভিজিট করা, তাদের বর্তমান পরিস্থিতি কি আছে, কি সুবিধা আছে, কি অসুবিধা আছে, এবং আমাদের যে বর্তমানে যে ন্যাশনাল এডুকেশন যে পলিসি জাতীয় শিক্ষানীতি, সেই জাতীয় শিক্ষানীতি প্রয়োগের ক্ষেত্রে কতটুকু আমাদের অগ্রগতি হয়েছে ইউনিভার্সিটিগুলোতে এবং কতটুকু বাকি রয়ে গেছে, সেগুলো করতে গেলে কি কি ইনফ্রাস্ট্রাকচারাল বাকি একাডেমিক সমস্ত কি কি দরকার আছে সেইগুলো বিষয়ে খতিয়ে দেখার জন্য এবং আনুষঙ্গিক কি কি অসুবিধা আছে আর কিভাবে আমরা আরও আমাদের এটা একটা আমাদের ত্রিপুরার আমি বলবো যে স্বাভিমানের সাথে যুক্ত, যেটা আগে এমবিবি কলেজ ছিল এখন বিশ্ববিদ্যালয় সেটাকে উন্নীত করা হয়েছে। তো স্বাভাবিক কারণে এটা আমাদের খুব প্রাচীন আমাদের কলেজ, যেটা মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামের সাথে যুক্ত। তো সে কারণে সেটার মান আরও কীভাবে উন্নত করা যায় এবং কত দ্রুততার সাথে করা যায় তার জন্য একটা কংক্রিট একটা প্ল্যানিং এবং সেই একটা অভিযোগ আমরা আমাদের মিডিয়ার মাধ্যমে এসছে। সঙ্গে সঙ্গে আমার ডাইরেক্টর আমার সঙ্গে আছেন। কাল রাতেই আমার ডাইরেক্টর এবং আমার এডুকেশনের যিনি সেক্রেটারি আছেন বিষয়টা ওনার নজরে আনি এবং সেটার তদন্ত করার জন্য আমাদের একটা টিমও সেখানে বানানো হয়েছে এবং তার সম্পূর্ণ রিপোর্ট সেখানে চাওয়া হয়েছে। যদি কেউ এর মধ্যে দোষী প্রমাণিত হয় তো এই ধরনের দোষীদের আমরা কোনো অবস্থাতেই ছাড়ব না। পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথেও মত বিনিময় করেন মন্ত্রী। সাতন টিভি। অ্যাক্সিস ব্যাংকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, উত্তেজিত হয়ে উঠলেন গ্রাহক রানা দেবনাথ। ব্যাংকে স্বর্ণালংকার রেখে ঋণ নিয়ে বড়সড় প্রতারণার অভিযোগ তুললেন এক গ্রাহক। ঘটনা রাজধানীর পোস্ট অফিস চৌমুহনী স্থিত অ্যাক্সিস ব্যাংক আগরতলা শাখায়। গুরুতর অভিযোগ হল, রানা দেবনাথ নামে এক গ্রাহক গত 1 বছর আগে ব্যাংকে স্বর্ণালংকার রেখে ঋণ নিয়েছিল
9,10,000 টাকা। এখন 10 লাখ টাকা দিয়ে ঋণ পরিশোধ করতে আসার পর ব্যাংক কর্তৃপক্ষ গহনা ফিরিয়ে দিচ্ছে না। গত 1 মাস ধরে বিভিন্নভাবে তালবাহানা করে চলছে ব্যাংক কর্তৃপক্ষ। অবশেষে বুধবার রানা দেবনাথ যখন ব্যাংকে আসেন তখন সিকিউরিটি গার্ড দিয়ে রানা দেবনাথকে ভেতরে প্রবেশ করতে বাধা দেয়। শেষ পর্যন্ত রানা দেবনাথ সিকিউরিটি গার্ডকে ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করে ব্যাংক ম্যানেজার কৌশিক কুণ্ডুর কাছে যান। কৌশিক কুণ্ডু বলেন, বৃহস্পতিবার ব্যাংকে এসে আবার দেখা করার জন্য। এ ধরনের তারিখের পর তারিখ পেয়ে রানা দেবনাথ উত্তেজিত হয়ে ওঠেন ব্যাংকের মধ্যে। তার দাবি অবিলম্বে যেন স্বর্ণালংকার ফিরিয়ে দেয়, টাকা পরিশোধ করে দিতে। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে সুষ্ঠু কোনো আশ্বাস না পেয়ে শেষ পর্যন্ত উত্তেজিত রানা দেবনাথ জানায় প্রয়োজনে তিনি আইনের সহযোগিতা নেবে। তারপর ব্যাংক কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে স্বাক্ষর করে দেন। আগামী বৃহস্পতিবার সকাল 10:30টায় ব্যাংকে আসার জন্য রানা দেবনাথকে বলেছেন কর্তৃপক্ষ। রানা দেবনাথের ধারণা, উনার সাথে ব্যাংক কর্তৃপক্ষ প্রতারণা করছে। কিছুদিন আগেও এক মহিলার স্বর্ণালংকার রেখে পরবর্তী সময়ে সিটি গোল্ড দেওয়ার অভিযোগ উঠছে ব্যাংকের বিরুদ্ধে। এখন দেখার বিষয় বৃহস্পতিবার কি হয়। কেন ঢুকতে দিচ্ছেন না আমাদের? আপনি এখানে ফল্টে আছেন, আমার গয়না দিচ্ছি না, আবার আপনি আটকে রেখেছেন কেন? ওই আপনি সিকিউরিটিকে বলছেন আসতে দেবেন না, আসতে দেবেন না। সিকিউরিটি আমি ধাক্কা দিয়ে জোর করে এসেছি ওনাকে, আমার হাতে এটা গাইড করছে কিছু। আগেও একবার আমরা এরকম আমি নিউজ চ্যানেলে দেখছি, ফেসবুকে দেখছি, একজন মহিলার তারা চেইন একটা রাখছিল, তারা ওইটা তারপর সময়ে দেওয়ার কথা মহিলার দিতে পারছে না। তারপর মহিলা যখন তারা প্যাকেট খুলতে গেছে তখন দেখা গেছে যে সিটি গোল্ডের সেম অরিজিনাল বানায় সেটা সিটি গোল্ডের চেইন ঢুকে রাখছে। ওইটা নিয়ে মহিলাকে অনেক ইয়ে করতে লাগছে। সেম এই ঘটনা আজকে আমার ভাইয়ের সঙ্গে হইলো। তার জন্য আমি শুনছি, যখনই শুনলাম আমি দৌড়ে এলাম। কত টাকার 10 লাখ টাকার কই না খামখেয়ালি কথা নেই। আপনি কোন ব্যাংক? অ্যাক্সিস ব্যাংক মেইন ব্রাঞ্চ। ম্যানেজার এখন কি করতেছে? ম্যানেজার ঢুকতে দিচ্ছে না, ম্যানেজার দরজা লাগা রাখছে, দেখতেছেন আপনারা। কেউ ঢুকতে দিচ্ছেন আপনারা? কেউ ঢুকতে দিতেছে না, দেখা করতে কইছে করে কি কইছে? দেখা করতে দিতেছে না। মানে কি তাহলে উনার মনে চুর আছে? হ্যাঁ, গয়নাগুলো আত্মসাৎ করছে তারা। আমার গয়না লাগবো আজকে, আমি জানি না। এখন আপনারা কি চান? আমার গয়না লাগবো, আমি গয়না রিডিউ করবো আবার রাখুন। উল্লেখ্য, ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা ব্যাংকের বিরুদ্ধে লাগাতার অভিযোগ উঠছে, অথচ প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের কড়া পদক্ষেপ নেয় বলা চলে। শান্তন টিভি। স্বাধীনতার পর ভারতবর্ষে 3 বার জরুরি অবস্থা ঘোষণা হয়েছিল, কিন্তু যুদ্ধ নয়, শান্তির মধ্যে দিয়ে মীমাংসার দাবি করেছিল কমিউনিস্ট। বুধবার উদয়পুর রাজর্ষি প্রেক্ষাগৃহে সিপিআইএম উদয়পুর মহকুমা কমিটির উদ্যোগে দেশে আভ্যন্তরীণ জরুরি অবস্থা জারির 50 বছর ও নয়া ফেসিবাদী বিপদ শীর্ষক এক আলোচনা সভায় একথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বুধবার উদয়পুর রাজর্ষি প্রেক্ষাগৃহে সিপিআইএম উদয়পুর মহকুমা কমিটির উদ্যোগে দেশে আভ্যন্তরীণ জরুরি অবস্থা জারির 50 বছর ও নয়া ফেসিবাদী বিপদ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, 1975 সালের 25শে জুন ইন্দিরা গান্ধী দেশে জরুরি অবস্থা ঘোষণা করে। এটি ছিল দেশের ইতিহাসে এক কালো অধ্যায়। এই পরিস্থিতিতে সংবিধান স্থগিত করা হয়েছিল, নাগরিকদের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল এবং সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা হয়েছিল। এই ঘটনাটি ভারতের ফেসিবাদী শাসনের একটি উদাহরণ হিসেবে বিবেচিত হয়। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ফেসিবাদী শক্তির উত্থান দেখা যাচ্ছে। কর্তৃত্ববাদী সরকারগুলো প্রায় গণতন্ত্রের দুর্বলতা এবং জনগণের মধ্যে বিভেদকে কাজে লাগিয়ে ক্ষমতা দখল করে। নয়া ফেসিবাদী বিপদ সম্পর্কে সচেতন হওয়া এবং এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা জরুরি। জরুরি অবস্থার শিক্ষাক্ষেত্রে শিক্ষা নিতে হবে এবং গণতন্ত্র ও স্বাধীনতার মূল্যবোধকে রক্ষা করতে হবে। জরুরি অবস্থার ক্ষেত্রে শিক্ষা নিয়ে দেশে গণতন্ত্র ও সংবিধান অধিকার রক্ষার জন্য সবাইকে সোচ্চার হতে হবে। গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার আহ্বান জানিয়েছেন তিনি। আরো বলেন, দেশে স্বাধীনতার পর 3 বার জরুরি অবস্থা জারি করেছে। দেশে জওহরলাল নেহেরু যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন ভারত এবং চীনের মধ্যে রাষ্ট্রীয় সীমানা নিয়ে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ তৈরি হয়েছিল, ঐক্যমতে আসতে পারছিল না।
তখন ভারতের কমিউনিস্ট পার্টির মধ্যে থেকে কেউ কেউ আহ্বান জানিয়েছিল বিরুদ্ধে না গিয়ে এবং শক্তির প্রয়োগ না করে উভয় রাষ্ট্রের নেতৃত্ব এবং পার্শ্ববর্তী রাষ্ট্র বসে একটি মীমাংসা করার চেষ্টা করে। কিন্তু যারা এই আহ্বান করেছিলেন তাদের দেশদ্রোহী, রাষ্ট্রবিরোধী এবং চীনের দালাল হিসেবে চিহ্নিত করে কারাগারে নিক্ষেপ করেছিল জওহরলাল নেহেরুর নেতৃত্বাধীন সরকার। সে সময় তৎকালীন কমিউনিস্ট পার্টি একটা বড় অংশ এই দাবি উত্থাপনকারীদের তালিকা তুলে দিয়েছিল জওহরলাল নেহেরুর নেতৃত্বে। পাশাপাশি ভারত সরকার যখন শক্তি প্রদর্শন করার চেষ্টা করেছিল, তখন চীনের সরকার রুখে দাঁড়িয়ে মোকাবেলা করার চেষ্টা করেছে। তখন ভারত তার অবস্থান থেকে সরে আসে। শেষ পর্যন্ত দুই দেশের মধ্যে যুক্ত হয় মীমাংসা হওয়ার বিষয়টি। এই ইতিহাস নতুন প্রজন্ম জানে না। এ বিষয়ে অবহিত করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তারা পার্শ্ববর্তী রাষ্ট্র হিসাবে ভারতবর্ষের মধ্যেই আশ্রয় নিতে বাধ্য হচ্ছিলেন। ভারত সরকার তাদেরকে থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, অবস্থানের ব্যবস্থা এবং চিকিৎসা, ঔষধপত্র, মহিলাদের, শিশুদের রক্ষণাবেক্ষণ সমস্ত ক্ষেত্রে কার্যকরী ভূমিকা নিচ্ছিল। ত্রিপুরায় সেটা আমরা প্রত্যক্ষ করছিলাম। ফলে এই একার সরকার বুঝতে পারছিল ভারত সরকার বা ভারতবর্ষের মানুষের এই নৈতিক সমর্থন ছাড়া পূর্ব পাকিস্তানের এই লড়াই বেশি দূর যেতে পারে না। কাজেই ভারতবর্ষকে দমন করতে পারলেই, এই লড়াই থেকে আলাদা করতে পারলেই পূর্ব পাকিস্তানের এই আন্দোলনটাকে দমন করা যাবে। তাই ভারতবর্ষের বিরুদ্ধে ইয়াহিয়ার সরকার বন্দুক ঘুরিয়ে ধরেছিল। তখন এই পরিস্থিতিতে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী জরুরি অবস্থা জারি করেছিলেন। এটা দ্বিতীয় জরুরি অবস্থা। এবং এই যে দুটো জরুরি অবস্থা জারি হলো, এ নিয়ে কিন্তু তখন কেউ বিরোধিতা করেনি। যদিও চীনের সঙ্গে সীমানা বিরুদ্ধে যখন এই যুদ্ধ প্রায় হলো, জরুরি অবস্থা জারি হলো, কমিউনিস্ট পার্টির একটা অংশ তখন বলছিল কেন এটা করছো, আমি সেটা উল্লেখ করেছি। এ হচ্ছে দ্বিতীয় জরুরি অবস্থা। তার পরবর্তী সময়ে কি হলো, ইন্দিরা গান্ধী এশিয়ার মুক্তি সূর্য হিসাবে খ্যাতি লাভ করলেন। কারণ পাকিস্তান ভাগ হলো, পূর্ব পাকিস্তান আলাদা হলো, স্বাধীন বাংলাদেশ হলো। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জনক হিসেবে খ্যাতি লাভ করলেন, রাষ্ট্রপ্রধান হলেন, সরকার পরিচালনার দায়িত্ব হাতে তুলে নিলেন। ভারত রাষ্ট্রের সঙ্গে তার একটা নিবিড় সম্পর্ক। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে একটা প্রচার ছড়িয়ে দেওয়া হলো, এই পূর্ব পাকিস্তানকে মুক্ত করে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে ইন্দিরা গান্ধী কার্যকরী ভূমিকা নিলেন। আর বাংলাদেশের লাখো লাখো মানুষ তারা যা লড়াই করলেন, অস্ত্র হাতে নিলেন, শহীদের মৃত্যুবরণ করলেন, বাড়িঘর ধ্বংস হয়ে গেল, এদের যে ভূমিকা, এটা কিন্তু কেউ তেমন গুরুত্ব দেওয়ার চেষ্টা করলো না। আমরা এটা বিরোধিতা করেছি, এটা ঠিক না। ভারত সরকার সেই সময়ে দেরিতে হলো, পরবর্তী পর্যায়ে যে ভূমিকা নিলেন সোভিয়েত দেশের এই সাহসী ভূমিকার প্রেক্ষাপটে, এটাকে ছোট করে আমরা দেখছি না। কিন্তু তৎকালীন পূর্ব পাকিস্তানের লাখো লাখো মানুষের এই যে জীবনদান, শহীদান, তাকে তো খাটো করে দেখা ঠিক না। তাহলে তো ইতিহাসকে বিকৃত করা হবে। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে দেখা গেল আমাদের ভারত রাষ্ট্রের তৎকালীন কংগ্রেস দল ইন্দিরা গান্ধীকে এশিয়ার মুক্তি সূর্য হিসেবে উপস্থিত করে পরবর্তী পর্যায়ে লোকসভা নির্বাচন গেলেন। বিপুল ভোটের ব্যবধানে ইন্দিরা গান্ধী জয়যুক্ত হলেন, পুনরায় প্রধানমন্ত্রীর দায়িত্বে তিনি বৃত হলেন। আলোচনা সভায় এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা কেন্দ্রীয় কমিটির সদস্য রতন ভৌমিক, দলের উদয়পুর মহকুমা কমিটির সম্পাদক দিলীপ দত্ত সহ প্রমুখ। শান্তন টিভি। 12 লক্ষ টাকার গাঁজা সহ একটি মারুতি ভ্যান গাড়ি আটক করল বিশ্রামগঞ্জ থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বিশ্রামগঞ্জ থানার পুলিশ সুতারমুড়া গগন সর্দারপাড়া এলাকায় একটি গাঁজা বোঝাই মারুতি ভ্যান গাড়ি আটক করে গাড়িটিতে তল্লাশি চালানোর পর উদ্ধার হয় 12 লক্ষাধিক টাকার গাঁজা। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মারুতি ভ্যান গাড়ির চালক। বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা এই গাঁজা উদ্ধারের বিষয়ে সংবাদ মাধ্যমকে জানায়। তিনি জানান 3টি ড্রামে 41 কেজি গাঁজা উদ্ধার হয়েছে, যার মূল্য 12 লক্ষ টাকা। আমরা ভোরবেলা একটা অনলাইন বিষয়ে ইনফরমেশন পেয়েছি, পাওয়ার পরে আমরা
ছোট আমরা গভর্ন সরকার পাড়াতে আমরা যাই, যাওয়ার পরে একটি মাল্টিগাড়ি থেকে আমরা হাঁটা করি। এরপরে সেখান থেকে আমরা তিনটি প্লাস্টিকের গ্রাম এবং আনুমানিক 120 কেজি গাঁজা ওই গ্রামের মধ্যে আমরা উদ্ধার করতে আমরা পেরেছি। রক্তদান মহদান আর এই স্লোগানকে সামনে রেখে এডুকেশন ইন্সপেক্টর সালেমার উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এডুকেশন ইন্সপেক্টর রঞ্জন মল্লিকের একান্ত প্রচেষ্টায় বুধবার সালেমা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাঙ্গণে মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। চারা গাছে জল সিঞ্চনের মধ্য দিয়ে মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করেন সুরমা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না দাসপাল। এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন বীণা দাস বিশ্বাস, ভাইস চেয়ারম্যান ননীগোপাল কর সহ অন্যান্য অতিথিরা। মঞ্চে অনুষ্ঠান শেষে রক্তদান শিবির ঘুরে দেখেন বিধায়িকা সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা স্বপ্না দাস পাল বলেন, সবচেয়ে বড় দান হলো রক্তদান। রক্তদানের মাধ্যমে প্রতিটি ব্যক্তি একটা জীবনকে বাঁচিয়ে তুলতে পারে, তাই সবাইকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান বিধায়িকা। বলি এই পৃথিবীতে নিঃস্বার্থভাবে যেই দান, এই দানই হলো রক্তদান। এই রক্তদানের মাধ্যমে প্রতিটা ব্যক্তি একটি জীবনকে বাঁচিয়ে তুলতে পারে। যে দানের মাধ্যমে সে চিরজীবন আরেকটা ব্যক্তির সাথে তার রক্তর সম্পর্ক গড়ে তুলতে পারে। যে দানের মাধ্যমে শিশু থেকে বৃদ্ধ সবার জীবন বাঁচিয়ে তুলতে পারে, এই দানের মাধ্যমে। ভারতীয় মজদুর সংঘের 70 বছর পূর্তি ও 71তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের প্রদেশ সভানেত্রী দেবশ্রী কলই, দিলীপ ভৌমিক সংগঠনের প্রদেশ কোষাধ্যক্ষ সুজন রায়, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রাক্তন প্রচারক নিখিল নিবাস কর সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে ভারতীয় মজদুর সংঘের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের নেতৃত্বরা বলেন, বিএমএস এর মতো প্রতিষ্ঠা করতে হবে, তার জন্য পরিশ্রম করতে হবে। বিএমএস কেমন হয় তা সংগঠনের নিচু স্তরের কার্যকর্তাদের বুঝতে হবে। বিএমএস এর কর্মীদের আচার ব্যবহার কাজকর্ম দেখে বোঝা যেতে হবে তিনি বিএমএস এর কর্মী। আমাদের আগামী দিনের পথ চলা আরো সুগম হোক এই কামনা করি। শ্রমিক কর্মচারীদের স্বার্থে, দেশের স্বার্থে আমাদের কাজ আরো এগিয়ে নিয়ে যেতে হবে। ঐক্যবদ্ধভাবে আমরা আরো শক্তিশালী হব এবং আমাদের অধিকার প্রতিষ্ঠা করব। আমরা জানি আমাদের ভারতীয় মজদুর সংঘের অন্যতম স্লোগান হচ্ছে দেশকে হিত মে করেঙ্গে কাম, কামকে লেঙ্গে পুরা দাম। আমাদের এই সংগঠনের বাস্তবতা তখনই। ভারতীয় মজদুর সংঘ 70তম বর্ষপূর্তি এবং 71তম বর্ষে পদার্পণ উপলক্ষে সংগঠনের ধলাই জেলার কমিটির উদ্যোগে প্রথমে আমবাসা চান্দ্রয়ছড়া প্রাথমিক হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন সম্পাদক দীপক গোস্বামী, ধলাই জেলা বাস জিপ চালক সংঘের জেলা সভাপতি মানিক দাস প্রমুখ। এদিকে সংগঠনের বর্ষপূর্তি উপলক্ষে এই দিন বাসস্ট্যান্ড চত্বরে 1.5 শতাধিক বৃক্ষরোপণ করা হয়। এছাড়াও চালক সংঘের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়, যেখানে মোট 40 জন রক্তদাতা রক্তদান করেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের যুগ্ম সম্পাদক তথা ধলাই জেলা বাস জিপ চালক সংঘের সম্পাদক দীপক গোস্বামী, ভারতীয় মজদুর সংঘের ধলাই জেলা কমিটির সভাপতি অনুজিৎ দেববর্মা, সংগঠনের জেলা কমিটির সম্পাদক নারায়ণ দেবনাথ এবং সহ সভাপতি সন্দীপ দেব প্রমুখ। এদিনের কর্মসূচিকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় সকলের মধ্যে। প্রতিষ্ঠা দিবস, এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে আমরা আমবাসা সাব ডিভিশন কমিটি, পণ্যবাহী মালগাড়ি ট্যাক্সি চালক সংঘ, বাস জিপ চালক সংঘের যৌথ উদ্যোগে আজকে আমরা আমবাসার অন্তর্গত চান্দাইপাড়া প্রাথমিক হসপিটালে আমরা ফল বিতরণ করছি রোগীদের মধ্যে। তো এই প্রোগ্রাম আমরা আজকে শেষ। আমাদের মোটর স্ট্যান্ডে আমাদের আরও প্রোগ্রাম আছে, বৃক্ষরোপণ আছে, রক্তদান শিবির আছে, আমাদের সংগঠনের ফ্ল্যাগ উত্তোলন আছে। কাঞ্চনপুর পুলিশ স্বর্ণ চুরি কাণ্ডে রহস্য উন্মোচন করল। এদিন সংবাদ মাধ্যমের সামনে এ বিষয়ে জানালেন কাঞ্চনপুর মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস আশিস কুমার
ঠাকুর। তিনি বলেন, রথযাত্রার দিন কাঞ্চনপুরের রবীন্দ্রনগর এলাকায় ঘটে যাওয়া চাঞ্চল্যকর স্বর্ণ চুরির ঘটনা, এর রহস্য উদ্ঘাটনে দ্রুত সাফল্য পেল কাঞ্চনপুর থানার পুলিশ। উদ্ধার হয়ে যাওয়া চুরি যাওয়া স্বর্ণালংকার গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত 3 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। রথযাত্রার দিন কাঞ্চনপুরের রবীন্দ্রনগরের বাসিন্দা কল্পনা ভট্টাচার্যের বাড়ি থেকে প্রায় 3 ভরি সোনার গহনা চুরি যায়। চুরি যাওয়া গয়নার মধ্যে ছিল 2টি স্বর্ণের চেন, একটি হাতের ব্রেসলেট এবং একটি আংটি। পরবর্তী সময় ঘটনা তদন্তে নেমে 3 যুবককে গ্রেপ্তার করে কাঞ্চনপুর থানার পুলিশ। তাদের নাম হলো সুমন বড়ুয়া, শুভজিৎ বড়ুয়া, পিন্টু নাথ। অভিযোগকারিণী ছিলেন কল্পনা ভট্টাচার্য, বাড়ি কাঞ্চনপুরের রবীন্দ্রনগর এলাকায়। পরে জানা যায় ধর্মনগরের একটি স্বর্ণের দোকানে তারা বিক্রি করেছে এবং ওই ক্রেতারা সোনা বন্ধক রেখে টাকাও নিয়ে গেছে। পরবর্তী সময় কাঞ্চনপুর থানার পুলিশ আদালত থেকে আদেশ নিয়ে সে স্বর্ণগুলো উদ্ধার করে। তারপরে একটি বিশেষ তদন্তকারী দল ধারাবাহিক অভিযান চালিয়ে সমস্ত স্বর্ণালংকার উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তী সময় স্বর্ণালংকারগুলো প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়। उनके घर से चोरी हुई थी। चोरी में जो स्टोलन आइटम्स का डिटेल्स दिया था उन्होंने, उसमें 2 गोल्ड के चेन थे, एक ब्रेसलेट था और एक रिंग था। तो हमने सब्सिक्वेंटली उसमें एक केस रजिस्टर किया था। 4 जुलाई को ही केस रजिस्टर हुआ था अंडर सेक्शन 331(3), 305 सब क्लॉज ए और 35 में, जो कि हॉर्स ट्रेसपास और थेफ्ट से रिलेटेड है और कॉमन इंटेंशन से। हमने अपने इंटरनल सोर्सेज से पता लगाया इमीडिएटली। इसमें जो ओसी इंचार्ज हैं अभी और जो आईओ हैं, इन्होंने बहुत प्रॉम्प्टली काम किया। और पहले हमने पहला जो एक्यूज है, जो अभियुक्त है, उसको पकड़ा था कि हमें उसके ऊपर शक था, उसको हमने पकड़ा था। सब्सिक्वेंटली उसके इंटरोगेशन में उसने 2 और लोगों का नाम लिया, जिसको उसने थेफ्ट के बाद सेल किया था। तो इन तीनों को हमने अरेस्ट किया। इनका हमने कोर्ट में पुलिस कस्टडी मांगा। पुलिस कस्टडी में हमने इंटरोगेट किया। तो अल्टीमेटली हमें जो स्टोलन आइटम है उसका चेन पता चल गया कि कहाँ से इन्होंने चोरी की, किस डेट को चोरी की और कहाँ इन्होंने फर्दर सप्लाई किया है। उसमें जो स्टोलन आर्टिकल था उसका आधा पार्ट था, उन्होंने कंचनपुर एरिया में एक रेसिडेंट को सेल कर दिया था, और जो आधा पार्ट था उन्होंने किसी थर्ड पार्टी को धर्मनगर में दिया था, और उस थर्ड पार्टी ने उसे कोलेट्रल एक बैंक को दे दिया था लोन लेने के अगेंस्ट। तो हमने सब्सिक्वेंटली जो थर्ड पार्टी को कंचनपुर में सेल किया था उससे भी उसका रिकवरी किया, और सब्सिक्वेंटली कोर्ट को अप्रोच करके हमने ऑर्डर लिया कि हमें इस तरीके का ऑर्डर पास हो जाए कोर्ट से कि हम बैंक से भी उसकी रिकवरी कर पाएँ। तो जो लास्ट के 10 दिन है, इसमें हम लोगों ने इसमें काफ़ी तत्परता से काम किया है, और हमने जो कोर्ट से ऑर्डर पास होने के बाद बैंक से भी उसकी फुल रिकवरी कर लेगी। और এখনকার মতো সংবাদ এ পর্যন্ত। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।